এত নৃশংসভাবে আক্রমণ করবে, এটা আপনি একটু চিন্তা করেন, কোনো উস্কানি ছাড়া, কোনো কিছু ছাড়া কি আসলে হয়? 16ই ডিসেম্বরের ভেতরে তারা এই দেশের সরকারি ক্ষমতার রদবদল নিয়ে আসবে। আমাদের চারিদিকে ভারত, কিন্তু ভারতেরও কিন্তু অনেক দিকে আমরা সেভেন সিস্টার্স আমাদের ছাড়া যাবে না বলেই কিন্তু তারা ওই যে ওই ট্রানজিট রুট বা যে ওপেন অ্যাক্সেস চেয়েছে। এই চিন্ময় সাহেব কিন্তু অগস্টের 5 তারিখের পর নতুন একটা ওই মাইনরিটি প্রোটেকশনের নামে একটা অর্গানাইজেশন তৈরি করে কিন্তু সে আরো বেশি আলোচিত হয়েছে। সো এই চিন্ময় সাহেবের যে কর্মকাণ্ড এবং তার বিরুদ্ধে যেই কারণে মামলা আনা হয়েছে, এটার সাথেও কিন্তু ইসকন নিজেদেরকে একদম সেপারেট করে ফেলেছে। সো হয়তো আমরাও আর বারবার ইসকনকে না টেনে অ্যাকচুয়ালি মূল ইস্যুগুলোর দিকে যাই। তো এই যে এই চিন্ময় এই ব্যক্তি যেই তার কর্মকাণ্ডগুলো এবং যেই কর্মকাণ্ডের জন্য এখন সে আইনের আয়তায় আছে এবং তার জন্য এই যে কোর্ট প্রাঙ্গণে যে ঝামেলাগুলো ঘটনাগুলো ঘটানো হয়েছে, এগুলো কিছুদূর একটু ভালোভাবে চিন্তা করলে মনে হয় না যে কিছুদূর ম্যানুফ্যাকচার? তাহলে হঠাৎ করে এই সময়টাই কেন হলো? এখন মনে করেন আপনি বলছেন যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো থেকে অনেক জায়গায় অনেক ঝামেলা শুরু হয়েছে, এটা সত্যি কথা। এবং এটা সত্যি কথা কারণ এমন একটা জায়গায় হাসিনা এবং হাসিনা সরকার দেশটাকে রেখে গেছিল যে আমাদের অর্থনীতি থেকে শুরু করে সব জায়গায় একটা ভঙ্গুর অবস্থায়। তো এটা রাতারাতি ঠিক হবে না, এবং এইটার ঠিক করার যে যে মুশকিল কাজগুলো, সেগুলো ইন্টারিম সরকারের জন্য মুশকিল হচ্ছে করতে, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সো সব ডিমান্ড মেট হচ্ছে না। এই যে কিছুদিন আগে আমরা দেখেছি একটা বড় গার্মেন্টসে 1 মাসের বেতন না দিতে পারার জন্য মালিকের উপরে বিশালভাবে হামলা হলো। তো আপনি এখন যদি চিন্তা করেন, ব্যবসায়ী হিসেবে চিন্তা করেন যে 1000 কোটি টাকার একটা গার্মেন্টস এই ব্যবসায়ী এক রাতে করেনি, অনেক বছর গার্মেন্টস ব্যবসা করে তার 1000 কোটি টাকার ফ্যাক্টরি হয়েছে, এবং এই 1000 কোটি টাকার ফ্যাক্টরিও নতুন একদিন হয়নি। সো এইখানে যে কর্মীরা আছে, কর্মচারীরা আছে, তারাও একদিনের কর্মচারী না, বছরের পর বছর তারা সময় মতো বেতন পেয়ে আসছে, কাজ করে আসছে। হঠাৎ 1 মাস বেতন না পাওয়াতে মালিককে এত নৃশংসভাবে আক্রমণ করবে, এটা আপনি একটু চিন্তা করেন, কোনো উস্কানি ছাড়া, কোনো কিছু ছাড়া কি আসলে হয়? সো এগেন আমি ভিতরের খবর জানি না, এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব এগুলো বের করা, উদ্ঘাটন করা, কিন্তু নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। উল্টো দিকে আমরা দেখছি এই যে বিদেশের মাটিতে বসে, এবং একটা কথা আমার বিজ্ঞ সমালোচক যেটা বলেছেন যে আসলে হাসিনা এবং হাসিনার দোসররাই কিন্তু পালিয়ে গেছে ভারতে। হাসিনা কিন্তু বহু বছর আমাদের সবার নামে, মানে উনার নামে, আমার নামে, উনার দলের নামে, আমার দলের নামে, আমাদের অনেকের নামে, যারাই তাদের বিরোধী ছিল, বারবার বলতে পছন্দ হয় না পাকিস্তান চলে যান। আমরা কিন্তু সব অত্যাচার সহ্য করে এই মাটিতে থেকে দেখিয়েছে যে আমাদের অন্য কোনো দেশ নাই, এবং আসলে পাকিস্তান আমরা চিনি না ভাই। বেড়াতে গেলেও হয়তো ভারতেই যেতাম বা আশেপাশে অন্য দেশে যেতাম, পাকিস্তানে কেউ যেতাম না। তো এই দেশ আমাদের দেশ, কিন্তু কাদের না এই দেশ? তারা এই দেশ ছেড়ে কিন্তু যখনই সুযোগ পেয়েছে পালিয়েছে। সো এই যে এই আওয়ামী বাহিনীরা, তারা এখনো বিশ্বাস করে, মানে এখন আপনি যদি তাদের ফেসবুক পেজগুলো দেখেন, তাদের লোকজনরা বিদেশে থেকে যে কথাবার্তা বলতে চেষ্টা করছে, প্রচার করতে চেষ্টা করছে, এগুলো যদি দেখেন, তারা এখনো বলে যাচ্ছে যে 16ই ডিসেম্বরের ভেতরে তারা এই দেশের সরকারি ক্ষমতার রদবদল নিয়ে আসবে। এগেন হবে না, কিছুই হবে না ভাই। কিন্তু তারা এই যে প্রচেষ্টাগুলো তাদের আছে আমাদের এখানে অরাজকতা সৃষ্টি করার, এবং এই অরাজকতা সৃষ্টি করাতে ইচ্ছা করে বুঝে বা না বুঝে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি হাউ, কিন্তু ভারতের মিডিয়া এবং ভারতের সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে পুরো সহযোগিতা করে যাচ্ছে। এখন আমি এইটা বুঝতে পারছি না কেন হচ্ছে এই ঘটনাটা। কারণ ভারতের সরকারের এতটুকু বোঝা উচিত যে বাংলাদেশে যদি অরাজকতা হয়, এটা তাদের জন্য মন্দ টেনে নিয়ে আসে। আমি বুঝি ভাই, বিজেপি একটা রাজনৈতিক দল, মানে ভারতীয় সরকারি ক্ষমতায় যারা আছে, বিজেপি তার একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটার ভিত্তি হলো মুসলমান বিরোধিতা। এই রাজনৈতিক দলটার একদম শুরু সেটাও মুসলমান বিরোধিতা দিয়ে, আজকে থেকে অলমোস্ট 100 বছর আগে মুসলমান বিরোধিতা দিয়ে শুরু, এবং এখনো এরা সরকারে আছে মুসলমান বিরোধিতা করে। সো তারা মুসলমান বিরোধী অনেক কথা বলবে, কর্মকাণ্ড করবে, কিন্তু একটা রাজনৈতিক দল আর সরকার তো এক জিনিস হতে পারে না। সো বিজেপি কি করলো, বিজেপির নেতা কি বললো, আর প্রধানমন্ত্রী কি বললো, স্টেট মানে ফরেন মিনিস্টার কি বললো, ফরেন সেক্রেটারি কি বললো, স্টেট মিডিয়া কি বলছে, এই জিনিসগুলো তো এক হতে পারে না। কারণ স্টেটের তো স্টেটের মতো করে চিন্তা করতে হবে। এই যে যেমন আমাদের দেশেও, ভারতের থেকে আমাদের দেশ মানে এত খারাপ আচরণ পেয়েছে অনেক বছর, এত খারাপ আচরণ পেয়েছে, এবং গত 3 মাস এত প্রোপাগান্ডা তারা আমাদের দেশের বিরুদ্ধে চালাচ্ছে যে আমাদের দেশে অনেক তরুণরা ক্ষেপে যে
হয়তো আপনার ভারতের প্রধানমন্ত্রীর কুশপুতলিকা পুড়িয়েছে বা ভারতের পতাকাকে অসম্মান করেছে, এখানে কিছু তরুণরা, এটাও কিন্তু নেশন ওয়াইড ইস্যু না, কিছু তরুণরা করেছে এবং সেটার নিন্দাও আমরা রাজনীতিতে বা সরকার পরিচালনায় যারা আছে আমরা অনেক করেছি, সেটা নিন্দাও করেছি যে তারা বেশি ইমোশনাল হয়ে করেছে, এটা করা উচিত না। আমাদের প্রতিবেশী দেশ, আমাদের সম্পর্ক সামনে ভালো হবে, নিশ্চয়ই ভালো হতে হবে, আমরা তাদেরকে অসম্মান করতে চাই না। কিন্তু ভারতের সরকার, মানে পাবলিক না, কিন্তু সরকার এই জিনিসটা কিভাবে তারা বুঝতে পারছে না বা তারা অনুভব করতে পারছে না, আমি ঠিক বুঝতে পারছি না। কারণ বাংলাদেশে অরাজকতা হলে ভারতের জন্য এটা কোনো সহজতর কিছু হবে না ভাই। আমাদের চারিদিকে ভারত, মানে আমি জানি লোকজন বলে তিন দিকে ভারত, না চারিদিকে ভারত। আমাদের, আপনি নিচে যদি পানিতে যান, বে অফ বেঙ্গল যান, বে অফ বেঙ্গল ভারতে ঘেরা, আমাদের চারিদিকে ভারত। কিন্তু ভারতেরও কিন্তু অনেক দিকে আমরা, সেভেন সিস্টার্স আমাদের ছাড়া যাবে না বলেই কিন্তু তারা ওই যে ওই ট্রানজিট রুট বা যে ওপেন অ্যাক্সেস চেয়েছে, যেখানে তাদের মানে পার ভেহিকল বোধহয় ৮০,০০০ টাকার মতো তেল বাঁচে সেভেন সিস্টার্সে যাওয়া, বাংলাদেশে যাওয়ার, বাংলাদেশের মাধ্যমে গেলে, ট্রানজিট দিয়ে গেলে। আর সেখানে ওই ৮০,০০০ টাকা তেল বাঁচানোর জন্য আমরা তাদের কাছ থেকে ফি কত নিয়েছি, ট্রানজিট ফি ১০০ কত টাকা যেন, মানে একটা সামঞ্জস্য ছাড়া আমাদের এত বছরের সম্পর্ক ছিল। তো সেটার পরিবর্তেও আমাদের দেশের সরকারের পক্ষ থেকে কোনো অশুভ আচরণ ভারতের পক্ষে যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার যখন নতুন আসলো তখনও মাননীয় প্রধান উপদেষ্টা শক্ত কিছু কথা বলেছেন, কিন্তু নিন্দনীয় কথা বলেননি। বলেছেন সম্পর্ক এখন একটা আপনার ইকুইটি বা ইকুয়ালিটির ভিত্তিতে আসবে, আগের মতো সম্পর্ক থাকবে না এবং আপনারা আমাদেরকে নিচু করে দেখতে পারেন না, এইভাবেই কথাগুলো বলেছেন। মানে আক্রমণাত্মক কথা কিন্তু বলেননি। এবং এটাও খুবই নর্মাল, গিভেন যে 15.5 বছর আমাদের সরকারে যারা ছিলেন তারা এই ধরনের কথা বলেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক। আমাদের তো ক্যাবিনেটে এমন লোকজন ছিল যারা মানে ওপেন মিডিয়ার সামনে বলেছে যে আমি ভারতের কোটায় মন্ত্রী হয়েছি, এমন লোকজন আছে যে আমি ভারতের কোটে এমপি হয়েছি। এগুলো আমরা শুনেছি ভাই, অত্যন্ত দুঃখ কষ্ট নিয়ে। সো এখন আমরা চাই একটা 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 লেভেল রিলেশনশিপ, এবং এই জায়গাটায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো কিছু করার আছে, বাট মোর ইম্পর্টেন্টলি ভারতের সরকারের থেকে আমাদের এক্সপেকটেশন, আমরা এই মেসেজগুলা ভারতকেও দিতে চাই, ইন্টারন্যাশনাল মিডিয়া থেকেও দিতে চাই।